বাংলাদেশ নৌবাহিনীর লোকগুলো আমাদেরকে প্রচুর মারধর করেছে, প্লাস অনেক আমাদের লোক আছে 7 দিন 8 দিন শুতে পারিনি, রক্ত জমে গেছে। দেখুন, পঞ্চায়েত প্রধান নাকি বাংলাদেশ অনুপ্রবেশকারী লাভলি খাতুন। ও লাভলি, ও লাভলি, লাভলি জিও মদনদা জিও। লাভলির ভবিষ্যৎ মানে মদনদার হাতে আগেই। রাগ করে না দাদা, হাসি মজা একটু কমেডির চলে আমাদের বর্তমান অবস্থার কথা তুলে ধরছি। তো ভিডিওটা সবাই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে সবাইকে, মানে একটু কমেডির চলে আমাদের অবস্থা। দেখো, আমাদের ভারতের কিছু মৎস্যজীবী যারা সেই লেভেলের মাছ ধরে টুকটাক করে পেট চালায়, ভুল করে কোনো রকমের জলে তো আর দেখাই নাই কোথায় কি বর্ডার, হয়তো ভুল করে চলে গেছে, সিলিন্ডার করেছে, তা সত্ত্বেও এদেরকে মারে সেই লেভেলে এদের পোঙা মেরে ঠোঙা করে দিয়েছে। কিন্তু বাংলাদেশি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশকারী ভারতের চারদিকে ছড়াই আছে মারি। এখন তো দিল্লি ফিল্লি গেলে বাঙালি বলে পরিচয় দিতেও নিজেদেরকে লজ্জা লাগে, আধার কার্ড না দেখে বসে আগে, না লেগে জেলে ঢোকান দেয়। তো এইরকম ঘটনা ঘটে চলেছে এবং এইখানে আছে এরা আধার কার্ড করেও ভোটে দাঁড়ায়, প্রধান হয়ে দেশ চালাচ্ছে অনুপ্রবেশকারীরা। কি অবস্থা! তো এখন আমাদের যেরকম অবস্থা চলছে সেই অবস্থা নিয়ে ভিডিওটা নিয়ে আসছি। খুঁড়া ভিডিওটা সবাই সেই লেভেলে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কি ভবিষ্যৎ তুলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে। তো চলো খুঁড়া বুঝি পেঁয়াজের পঞ্চায়েতে করবো না, সায়নদি লাগাও ইন্ট্রো। লাগাও সায়নদি, লাগাও লাগাও। మాసనే పదానికి బొట్టు కోసి పేరెట్టిందే ఆయన చూసే। তো খুঁড়া প্রথমে একটা সেই লেভেলের শায়রি নিয়ে আসছি, শায়রিটাকে শোনো। তো আমরা ট্যাক্স প্রাপ্ত ভারতবর্ষের সাধারণ জনগণ হলেও এই নেতা মন্ত্রীদের কাছে আমরা ঝালমুড়ি বিক্রেতার কাছে যেমন ঠঙ্গা, মানে ঝালমুড়ি বিক্রেতা কি করে, 1 টাকা মুড়ি দিল 5 টাকায়, মুড়িটা খায় ঠঙ্গাটা ফেঁকে দেয়, মানে আমাদের অবস্থা সেই রকম। যদিও আমরা ট্যাক্স প্রাপ্ত সাধারণ জনগণ পাবলিক, তো খুঁড়া আমরা ভারতের ট্যাক্স দিয়া সাধারণ জনগণ এই সমস্ত নেতা মন্ত্রীদের কাছে শুধুমাত্র ঝালমুড়ি বিক্রেতার কাছে যেমন মুড়ি বিকার ঠঙ্গা, আর বাংলাদেশের প্রতি আমরা যতই উদাসীন হই না কেন, ওরা এখনো পর্যন্ত আমাদের সেই লেভেলের মাইরে চলেছে পোঙ্গা। ভিডিওটা পাট পাট করে নিয়ে আসছি একটার পর একটা, মানে আমাদের ভবিষ্যৎ কতটা ভালো কি কতটা খারাপ আমাদের ছানাপুনাদের। বাংলাদেশ অনুপ্রবেশকারী হু হু ঢুকেই চলেছে, আর আমাদের ট্যাক্সের টাকায় সমস্ত সুযোগ সুবিধা নিয়ে চলেছে, আধার কার্ড করে চলেছে, ভোটার কার্ড করে চলেছে। এই জায়গায় অরাজকতা সৃষ্টি করছে। ইভেন একজন ঢুকে নাম বাপের নাম পাল্টায়ও, মানে সেই লেভেলের এখানে ভোটে দাঁড়ায় পঞ্চায়েত প্রধান হয়ে গেছে। আমি বলছি না, নিউজ চ্যানেল বলছে, আর আমরা বোঁদার মোজ বাগাল। পুরা ভিডিওটা নিয়ে আসছি খুঁড়া, পাট 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 কাট করে তোমরা দেখতে থাকো। এদের একটা একটা কীর্তি নিয়ে আসছি যেগুলো নিউজে দেখা যায়, হাসির চলে দিয়ে যাবো। ভিডিওটা দেখার পর তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের প্রজন্ম বা আমাদের ছানাপুনাদেরকে আমরা কি ভবিষ্যৎ দিয়ে যাচ্ছি। দেখুন, পঞ্চায়েত প্রধান নাকি বাংলাদেশ অনুপ্রবেশকারী লাভলি খাতুন, যার বিরুদ্ধে এই অভিযোগ। এই লাভলি খাতুন রশিদাবাদের পঞ্চায়েত প্রধান, তিনি নাকি আসলে ওপার বাংলার নাগরিক, এপার বাংলায় এসে এখন তিনি পঞ্চায়েতের প্রধান। দেখুন দেখুন আরো একবার, লাভলি খাতুন পঞ্চায়েত প্রধান রশিদাবাদের। এই মালদা তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানই এই লাভলি খাতুন। অভিযোগ, লাভলির আসল নাম মোটেও লাভলি নয়, তার আসল নাম নাজিয়া শেখ, আর তিনি বাংলাদেশের নাগরিক। পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন 2012-এ। ঢুকেই রেশন কার্ড তৈরি করেন বলে অভিযোগ। তাতে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা শেখ মোস্তাফা বলে একজনকে বাবা বলে পরিচয় দেন। 2015-এ ভোটার কার্ড ইস্যু করা হয় তার নামে, কিন্তু এখানেই বড় চমক, জন্মের প্রমাণপত্র ইস্যু হয়েছে 2018 সালে, আর 2023 সালে ভোটে জিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বাপুলো কি জুত খবরটা দেখলাম। তো খুড়া কি বলবো, যে দেশে অনুপ্রবেশকারীরা জাল সই ভুল নথি দিয়ে রাজনীতির মঞ্চে উঠে, মানে সত্যি কথা বলছি একদম, তুমি দেখো তথ্য ভুল, নথি ভুল, সব ভুল, এবং সে রাজনীতির ঊর্ধ্বে যাইনে সিংহাসনে চেয়ারে বসে আছে পঞ্চায়েত প্রধান। তো কি বলবো খুড়া, যে দেশে অনুপ্রবেশকারীরা ভুল নথি জাল সার্টিফিকেট দিয়ে রাজনীতির মঞ্চে উঠে, তো খুড়া তোমরা চিন্তাই করো সেই মহান দেশের সুরক্ষা ব্যবস্থা কিরকম চ্যালেঞ্জের মুখে। ও লাভলি। তো আমি ভুল বলছি না, ঠিক বলছি খুড়া, তোমরাই বিশ্লেষণ করে দেখো, যে সার্বভৌম সমস্ত ধর্মকে নিয়ে যে দেশ চলে,
সেই দেশের বাঙালি বলে নিজেদেরকে গর্বিত মনে করছি। রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, আরও অনেকেই, যেমন স্বামী বিবেকানন্দ, মানে এত বাঙালি মানে মহর্ষিতে ভর্তি, যে জায়গায় বাঙালি বলে নিজেদেরকে মরদ বলে মনে হইতো, এখন তুমি বেঙ্গল থেকে বেরান যাও না, তোমাকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা লাগবে। মানে বাংলা কথা বললেই ওদেরকে ধরে আগে পুলিশে ঢুকাছে। দেখ আগে এদের নথিপত্রগুলো দেখ, জাল না সঠিক না ভুল। মানে আমি তো নিজে গেছিলি, নিজে কাশ্মীর থেকে টোটাল পাঞ্জাব চারদিকে ঘুরে আইলাম, তো আমাদেরকেও কিছু কিছু জায়গায় বাঙালি বলার পর কিছু কিছু নজরে একটু অন্যরকম চোখে দেখছে বলে নিজেদেরকে মনে হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়ায় আমাদের কি করা উচিত। এই বাঙালি মৎস্য চাষি যারা ছিল, নিউজটা দেখলে আর একটু দেখান দিচ্ছি, দেখো। ভারত বাংলাদেশের সম্পর্কে চরম টানাপোড়েনের মধ্যেই দেশে ফিরেছেন বাংলাদেশে আটকে থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। সোমবার গঙ্গাসাগরে তাদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী, আর তার মুখেই উঠে আসে বাংলাদেশের ধীবরদের ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রসঙ্গ। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। প্রচন্ড মারিছে, মাথায় মারিছে, কোমরে লাগিয়েছে, হাঁটুতে লাগিয়েছে, ঠিক মতো দাঁড়াতে পারে না। তো এই মৎস্য চাষিরা মাছ ধরতে গেছিল নিজেদের পেটের জ্বালায়, একটু হয়তো কোনো করে বর্ডারটা পেরান চলে গেছে, যে জায়গায় ওদেরও যখন বর্ডার ভুল করে এদিকে চলে আসে, আমরা যথেষ্ট ওদেরকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে ওদেরকে সুন্দরভাবে পাঠান দিই। কিন্তু এই জায়গায় ভারতের প্রতি এতটাই আগে গরিব মৎস্য চাষিদেরকে কীভাবে মারেছে, তুমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথাই একটু শুনে এলো, তারপরে আমি আর একটু বিশ্লেষণে আসছি। বাংলাদেশ থেকে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী আসার পর এই দেশ থেকে ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ও দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। তখন তোমরা ভিডিওটা দেখার পর তোমরাই কমেন্ট করো যে আমাদেরকে কি করা উচিত এই সমস্ত ছাপরি বাংলাদেশিদের, যারা হুড় করে কোটি কোটি বাংলাদেশি ভারতের বিভিন্ন জায়গায় ছড়ে গেছে। তার নিউজটা অল্প একটু দিচ্ছে, দেখে নাও। গত কয়েকদিনের লাগাতার ধরপাকড়ে প্রমাণিত বাংলাদেশ থেকে নজরদারির ফাঁকফোকর এড়িয়ে অনুপ্রবেশ হচ্ছে। এটাও অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাংশের মদতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এখানেই থাকতে শুরু করেছেন। তো এইটা দেখার পর তোমরাই বিশ্লেষণ করে বলো যে আমাদের এই বাংলাদেশিদেরকে কি করা উচিত। আমরা কি সুন্দর ওদেরকে ধরে নিয়ে যায় ঘর পাঠান দিয়েছি, কি সুন্দর যত্নভাবে, আর ওরা আমাদের ছানাগুলোর পেছনে সেরকম ডাং ভাঙছে। তো তোমরাই বলো। আর এই জায়গায় সেন্ট্রাল দোষ দিবে রাজ্যকে, রাজ্য দোষ দিবে সেন্ট্রালকে। ই পার্টি সে পার্টি ঝামেলায় আমার দেশের সুরক্ষা ব্যবস্থা সেই লেভেলের পোঙা মারা যাচ্ছে। মানে তুমি তোমার ভবিষ্যতের কথা ভাবো। আজকে তোমার পাশের গ্রামে যে কিছু অনুপ্রবেশকারী আছে রয়েছে নাই, আস্তে আস্তে তারা তাদের আধার কার্ড তৈরি করবে, ভোটার কার্ড তৈরি করবে, এই দেশের নাগরিক হবে, আমাদের ভাগের জমি ভোগ করবে, দিয়ে আমাদের গলায় ছুরি চালাবে। এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে। তো এই বাংলাদেশিদের সঙ্গে কি করা উচিত? আর এই বাংলাদেশিদের দিকে যদি আমাদের সরকার, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা রাজ্য সরকার বলো, যাকেই বলো, এরা যদি কোনো স্টেপ না নেয়, তো আমি সমস্ত অসমের জনগণকে বলবো এর উত্তর তোমরা ভোটের ব্যালট পেপারে দেখান দিবে। আর সহ্য হচ্ছে নাই, সহ্যের বাঁধ কিন্তু এবার দিনের পর দিন ভেঙে যাচ্ছে। দীর্ঘ কতদিন ধরে এই ঘটনা চলছে। নিহাতি সরকারটা চেঞ্জ হওয়ার পর বাংলাদেশে যে এই জিনিসটা ধরপাকড় শুরু হয়েছে বলে এখনও এত ধরা পড়ছে, তাহলে আরও কত আছে যারা ধরা পড়ে নাই। আর এবার এই বাংলাদেশে অনুপ্রবেশকারী যোগে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলো এবং হরিণঘাটায় গ্রেপ্তার তৃণমূল কর্মী ও তার সাগরেদ। ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস, সাগরেদের নাম সুব্রত দফাদার। বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগ। এক বাংলাদেশি তার নাম ঠিকানা ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন হরিণঘাটার বাসিন্দা। নথিতে হরিণঘাটার বাসিন্দাকে বাংলাদেশি যুবকের বাবা হিসেবে পরিচয় দেওয়া হয়। অভিযোগ অস্বীকার ধৃত তৃণমূল কর্মী। দেখে যা আরো কেলেঙ্কারি। পলিটিক্যাল নেতাগুলা মারি দেশটাকে শেষ করে দিবে। আমি বলছি নাই যে কোনো একজনের দ্বারাই বা কোনো একটা দলের যদি এরকম করে তাহলে বাকি দল কি, বাকি যারা আছে আর কি, মানে রাজ্য সরকারের ভুলটা বারবার দেখাচ্ছে, তাহলে কেন্দ্র সরকার কি নাকে তেল নিয়ে ঘুমাচ্ছে? তো বিষয় হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে কতটা পাওয়ার সেটা আমি কাশ্মীর যেয়ে দেখতে পাইলাম।
মানে আমাদের একটা পান দোকানের গায়ে আর একটা পান দোকান যেমন লাগে থাকে, ওইখানে একটা মানে আধা সামরিক বাহিনী বা সেন্ট্রাল ফোর্সের গায়ে আর একটা দান করানো আছে, বন্দুকে এরকম আঙুলটা ঢোকানাই আছে। যে কাশ্মীর একসময় সেই লেভেলে জ্বলতে ছিল, সে কাশ্মীরকে যদি ঠান্ডা করতে পারেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে আমার রাজ্যটা কেন পাচ্ছে না? এরে বাপ, একটু হাতে লাও মাই বাপ, মোদিজি শেষ করে দিবে নাইলে এরা। পশ্চিমবঙ্গ যদি ভালো থাকে তো তাহলে এত জঙ্গি বেরোচ্ছে কেন? পুলিশ কি ঘুমোচ্ছিল? পশ্চিমবঙ্গ যদি ভালো থাকে তাহলে বিভিন্ন দিকে এত বিস্ফোরণ হচ্ছে কেন? চম্পাহাটির মতো ঘটনা রোজ ঘটে কেন? পুলিশ কি ঘুমোচ্ছিল? পুলিশ সত্যি ঘুমোচ্ছিল? না 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 দাদা, না, পুলিশ ঘুমায় নাই। আমাদের পুলিশকে এমনভাবে ট্রেন করেছে যে ভারতের যে পুলিশ ফোর্সের একটা নাম ডাক ছিল সেই লেভেলের, এদেরকে এমনভাবে বর্তমানে ট্রেন করেছে, মানে আমার সাধারণ অভিজ্ঞতাই বলছি আর কি, কেউ মনে করি না রে বাপ গুলি ফুলি করে দিও না। এরাকে এমনভাবে ট্রেন করেছে, কোনো পলিটিক্যাল নেতা কোনো দলের, সে বিরোধী দল হোক আর রুলিং পার্টি হোক, এরা যাবে, এদের আগে 50টা ভ্যান, পেছনে 50টা ভ্যান, তখন ফুল অ্যাক্টিভ। মানে কোনো মন্ত্রী লেভেলের বা এই পার্টি সে পার্টির হোক, ছাড়া ঘরের কুকুরেও যদি বাচ্চা দেয় তার জন্য ফোর্স কাজ করবে, সাধারণ মানুষের বেলা নাই। মানে কথাটা যদিও সব ক্ষেত্রে নাই, নাইলে তো একদম অরাজকতায় হয়ে যেত। কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা যেরকম দেখায় সেই দেখে, সেই নিউজ শুনে, সেই সমস্ত জিনিস দেখে শুনে আমরা আর কোথাও জানতে পাবো। নাইলে বলে দিও না যে পুলিশ নিয়ে বলছে একটু মালটাকে ঢোকা তোরে, লাল ঢোকা এবার হলুদ বার করি, ওইটা করি না রে বাপ। স্যার সরি 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 স্যার, বলাটা ভুল হয়ে গেছে, তবে সত্যিই বলেছি। তো কি বলবো খুড়া, হাজার কয় স্ক্রিনে ভাসছে একটার পর একটা থাম্বেল, নিউজ চ্যানেলের থাম্বেল এগুলা। এথায় বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে, সেইখানে বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, সেইখানে হচ্ছে। মানে আমাদের ভারতটা এত বড় একটা দেশ, যে দেশের মানে আর্মি এত মজবুত, এত পুলিশ, এত কিছু ব্যাপার, সেই জায়গায় এত এত অনুপ্রবেশকারী জঙ্গি বাইরে আছে, এটা কার দুর্বলতা? মানে চিন্তা করো, আমাদের দেশের ভবিষ্যৎটা বর্তমানে কোথায় যাচ্ছে, মানে সেই লেভেলের। আর বাঙালি বলে দেখো উপরটায় স্ক্রিনটায় ভাসছে যে বাংলা ভাষা দেখিলে দিল্লি অ্যারেস্ট, মানে ভাবে লোক, মানে বাঙালিদের কি মান ইজ্জত রইল। আমি সমস্ত বাঙালি মাই বাপ তোমাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা সেই লেভেলে শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের মোটামুটি জানাও যে এই যেটা চলছে দীর্ঘদিন যদি আর 20-30 বছর এরকম চলে, মানে এখন যারা আমরা বাচ্চাগুলা জন্ম দিয়েছি, ওরা যখন আমাদের মতন হবে, ওরা কীভাবে বসবাস করতে পারবে? মানে পারবে তো আরও বসবাস করতে না? সেই জঙ্গিদের জন্য তো সব চায়, ওরা প্রধান করে দিবে, ইয়ার পর না মুখ্যমন্ত্রী হয়ে যায় বাংলাদেশি মাল, এরা তাইলে তো একদম শেষ করে দেবে দেশটাকে। তো চলো খুড়া, ভিডিও আর বেশি বড় করবো নাই, ভিডিওটা কোনো খারাপ ভাষা ব্যবহার করি নাই, কারণ অনেক কিছু দেশের ইম্পর্টেন্ট জিনিস জড়াই আছে, সেই জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে, সবাইকেই শেয়ার করে দিবে। ইয়ার পরে নাকি ইউনিস নাকি আরো মহড়া করেছে, আমাদেরকে আর্মি ফার্মিক চক্কর দেখাচ্ছে, মানে মহড়া বলতে বুঝতে পারছো তো, শক্তি প্রদর্শন, ওটা যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, এইগুলা মানে একটু মহড়া করেছে, মানে আমরাকে দেখাচ্ছে, ভয় টয় দেখাচ্ছে। এই নিয়ে ভিডিও করবো একটা, মালটা অকাতটা বুঝাই দেবো। তো তোমরা যদি কমেন্ট করো তো এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, তো কোনো ভিডিও আর বেশি বড় করবো নাই। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর সেই সমস্ত বাংলাদেশিদেরকে একটা সেই লেভেলের চুমু, যারা ভারতকে ভালোবাসো আর যারা ভারতকে ঘৃণা করো, আমাদের সঙ্গে চ্যালেঞ্জ পাঙ্গা টাঙ্গা, ওইটা তোমাদের মুখে একটা সেই লেভেলের। তো করে চলো, ভিডিও আর বেশি বড় করবে না, ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ভিডিও এখনকার মতন শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। লাইক করে দেবো গাড়ায় যেমন বল জানায়।